Hello everyone, this is Shakib from Scholar Educator. ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ টিউটোরিয়াল। আজকের টিউটোরিয়ালে আমি তোমাদেরকে এইচএসসি অ্যাসাইনমেন্ট 2021 কেমিস্ট্রি থার্ড উইকের অ্যাসাইনমেন্টের প্রবলেমগুলো সলভ করে দিব। তোমরা হয়তো জানো যে কেমিস্ট্রি থার্ড উইকের অ্যাসাইনমেন্টটি পরিবেশ রসায়নের উপরে। এখানে পরিবেশ রসায়ন থেকে 4টি প্রবলেম দেওয়া আছে। এই প্রবলেমগুলো তোমাদেরকে সলভ করতে হবে। যদি তোমরা এই প্রবলেমগুলোর কারেক্ট সলিউশন পেতে চাও এবং সহজভাবে বুঝতে চাও, তাহলে অবশ্যই তোমাদেরকে পুরো টিউটোরিয়াল জুড়ে আমার সঙ্গেই থাকতে হবে। তোমরা অনেকেই অ্যাসাইনমেন্টের এই প্রবলেমগুলো নিয়ে অনেক বেশি কনফিউশন এবং দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আসো কিভাবে এই প্রবলেমগুলো সলভ করবা, অথবা যেখান থেকে তোমরা এই প্রবলেম সলিউশনগুলো কালেক্ট করতেছো সেখানকার প্রবলেমগুলো আসলে সঠিক কিনা এই বিষয় নিয়ে অনেক তোমরা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আসো। যার কারণে আজকে টিউটোরিয়ালে আমি তোমাদেরকে এই পরিবেশ রসায়নের যে অ্যাসাইনমেন্টগুলো রয়েছে সেগুলো তোমাদেরকে খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করব। কেন এই প্রশ্নের সলিউশনটা এটা হলো, অন্যটা কেন হলো না, এগুলো নিয়ে আমি তোমাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব। আর হ্যাঁ, তোমরা যদি একইভাবে কেমিস্ট্রির পাশাপাশি ম্যাথ, ফিজিক্স, সায়েন্স, আর্টস, কমার্সের বিভিন্ন সাবজেক্টের উপরে অ্যাসাইনমেন্টের প্রবলেমগুলো সলভ পেতে চাও, অবশ্যই তোমাদেরকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিতে হবে। তাহলে চলো কথা না বাড়িয়ে আজকে টিউটোরিয়ালটি শুরু করা যাক। তাহলে দেখো, প্রথমেই আমরা প্রথম প্রবলেমটা সলভ করব। দেখো, প্রবলেমটা হচ্ছে চার্লসের সূত্র থেকে পরম শূন্য তাপমাত্রা এবং পরম তাপমাত্রা স্কেল ব্যাখ্যা করতে বলা হয়েছে। প্রথমেই আমরা চার্লসের সূত্রটা লিখব। দেখো, চার্লসের সূত্রটা হচ্ছে স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাসের ফলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তার আয়তনের 1/273 ভাগ হারে যথাক্রমে বৃদ্ধি অথবা হ্রাস পায়। এটা তোমাদের চার্লসের সূত্র। দেখো, আমরা এটা একটু ডিরাইভ করব। দেখো, যদি নির্দিষ্ট চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় V0 হয় এবং T ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় VT হয়, তাহলে চার্লসের সূত্র অনুসারে আমরা লিখতে পারবো। দেখো, 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন ইকুয়াল 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন প্লাস V0 ইন্টু 1/273। ঠিক আছে, তাহলে দেখো এখান থেকে তাহলে V0 আমরা কমন নিতে পারবো। V0 কমন নিলে লিখতে পারবো 1 + 1/273। একইভাবে দেখো, 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন হবে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন প্লাস 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন কত হবে? V0 ইন্টু 4/273। এখান থেকে একইভাবে V0 যদি আমরা কমন নিই তাহলে লিখতে পারবো 1 + 4/273। তাহলে অতএব দেখো, T ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন হবে কত বলো তো? VT। এটা ইকুয়াল টু আমরা লিখতে পারবো V0 + V0 ইন্টু T ডিভাইডেড বাই 273। তাহলে V0 কমন নিলে 1/T/273 লিখতে পারবো। দেখো, এখান থেকে যদি VT ইকুয়াল আমরা লিখতে পারবো, দেখো যদি আমরা লসাগু করে নিই তাহলে লিখতে পারবো V0 ইন্টু 273 প্লাস T ডিভাইডেড বাই 273। T প্লাস 273 আছে, এতটুকুর পরিবর্তে কিন্তু আমরা ক্যাপিটাল T লিখতে পারবো। দেখো, V0/273 ইন্টু ক্যাপিটাল T। আসলে ক্যাপিটাল টিটা কি? ক্যাপিটাল টিটা হচ্ছে কেলভিন তাপমাত্রা। এখান থেকে দেখো, এই যে V0/273 আছে, এটা একটা কি বলতো, একটা কনস্ট্যান্ট রাশি, যার কারণে এই কনস্ট্যান্টের পরিবর্তে আমরা কি লিখতে পারি বলতো? সমানুপাতিক সাইন দিতে পারি। দেখো, আয়তন সমানুপাতিক টেম্পারেচার, এটাই কিন্তু আমাদের চার্লসের সূত্র ছিল। দেখো, চার্লসের সূত্রটা দেখো আরো সহজভাবে আমরা লিখতে পারি, স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন পরম তাপমাত্রা বা কেলভিন তাপমাত্রা সমানুপাতিক। এটা গেল আমাদের চার্লসের সূত্র। এই চার্লসের সূত্র থেকেই আমাদেরকে পরম শূন্য তাপমাত্রাটা কি সেটা আমাদেরকে ডিসক্রাইব করতে হবে এবং পরম তাপমাত্রা স্কেলটা ডিসক্রাইব করতে হবে। তাহলে দেখো, আমরা এখন দেখবো পরম শূন্য তাপমাত্রা। দেখো, পরম শূন্য তাপমাত্রা কি বলা হচ্ছে? দেখো, যে তাপমাত্রায় চার্লস বা গেলুসাকের সূত্র অনুসারে গ্যাসের আয়তন বিলুপ্তি ঘটে, অর্থাৎ গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়, সেই তাপমাত্রাকে পরম শূন্য তাপমাত্রা বলা হয়ে থাকে। অর্থাৎ পরম শূন্য তাপমাত্রা হচ্ছে -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এই -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন কত হয় বলো তো? শূন্য হয়। এটা আমরা চার্লসের সূত্র থেকেই দেখবো। দেখো, চাপ ও পরিবর্তিত রেখে কোনো গ্যাসের তাপমাত্রা -273 ডিগ্রি সেলসিয়াস হারে হ্রাস করা হলে চার্লসের সূত্র অনুসারে গ্যাসের আয়তন শূন্য হয়ে থাকে। যেমন চার্লসের সূত্র মতে আমরা লিখতে পারবো VT ইকুয়াল V0 ইন্টু 273 প্লাস T ডিভাইডেড বাই 273। এই যেটা আমরা এখান থেকে ডিরাইভ করলাম। তাহলে এখন T ইজ ইকুয়াল আমরা বসাবো -273 ডিগ্রি সেলসিয়াস। দেখো, এখানে মাইনাস ছিল না, আমি কিন্তু মাইনাস দিলাম এখানে। তাহলে T ইজ ইকুয়াল -273 ডিগ্রি সেলসিয়াস হলে তখন গ্যাসের আয়তন VT ইকুয়াল হবে, দেখো V0 ইন্টু 273 প্লাস T ছিল, কিন্তু টির ভ্যালু কত? -273। তাহলে এখানে কত হবে? 0 হয়েছে। বুঝতে পারছো? এই যে -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের যে আয়তন শূন্য হয়, একেই বলা হয় থেকে পরম শূন্য তাপমাত্রা। আসলে তোমার প্রশ্নে কিন্তু এটাই বলছে আর কি, চার্লসের সূত্র থেকে পরম শূন্য তাপমাত্রাটা ব্যাখ্যা করতে বলছে। তাহলে আমাদের কোশ্চেনের কিন্তু প্রথম পার্টটা শেষ হয়ে গেছে। বুঝতে পারছো?
তাহলে আমরা খুব সহজভাবে এটা পরম শূন্য তাপমাত্রাটা ব্যাখ্যা করতে পারলাম। এখানে তোমরা একটা কার্ভ দেখতে পাচ্ছ, এই কার্ভটা কিন্তু অনেক বেশি পরিমাণে ইম্পর্ট্যান্ট। তোমরা যদি অ্যাসাইনমেন্টে যদি ফুল মার্কস পেতে চাও তাহলে তোমাদেরকে অবশ্যই এই কার্ভটা কিন্তু অ্যাড করতে হবে। দেখো এই কার্ভটা আমি তোমাদেরকে বুঝাই দিচ্ছি। দেখো এক্স অ্যাক্সিস বরাবর নিয়েছি আমরা টেম্পারেচার এবং ওয়াই অ্যাক্সিস বরাবর নিয়েছি আমরা আয়তন। যেহেতু আমরা এক্স অ্যাক্সিসে টেম্পারেচার নিয়েছি তাহলে এক্স অ্যাক্সিসের উপরে কিন্তু আয়তন কত হবে বলো তো? শূন্য হবে। আর যেহেতু ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা আয়তন নিয়েছি তাই ওয়াই অ্যাক্সিস বরাবর আমাদের টেম্পারেচারটা কত থাকবে? শূন্য থাকবে। বুঝতে পারছো? তাহলে দেখো এখানে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন কত হয়েছিল বলো তো? V0। 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন কত হবে? V θ। 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন কত হবে? V100। ঠিক আছে, তাহলে এই যে দেখো -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন কত হবে? শূন্য হবে। তাহলে শূন্য কখন হবে? এক্স অ্যাক্সিসের উপরে না, এই বিন্দুতে। কারণ কি বলতো, গ্যাসের আয়তন এক্স অ্যাক্সিসের উপরে কিন্তু সকল বিন্দুতে কিন্তু শূন্য না। আমি তোমাদের একটু আগেই বললাম যে এক্স অ্যাক্সিস বরাবর যেহেতু আমরা টেম্পারেচার নিয়েছি তাহলে এক্স অ্যাক্সিসের উপরে কি হবে বলতো? আয়তন শূন্য হবে। এই জন্য -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন শূন্য। তাহলে এই যে ডটেড লাইনটা দেখতে পাচ্ছ এটাই হলো কি বলতো আমাদের আয়তনের রেখাটা। এটা হলো -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আয়তন, এটা হলো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন, আর এটা হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন। এই কার্ভটা কিন্তু তোমরা অবশ্যই তোমাদের অ্যাসাইনমেন্টের সলিউশন যখন তোমরা লিখবে তখন এটা অবশ্যই অ্যাড করবে। এটা যদি তোমরা অ্যাড না করো তাহলে তোমাদের মার্কস কাটা হতে পারে। বুঝতে পারছো? দেখো এখন আমরা দেখবো হলো পরম তাপমাত্রা স্কেল। চার্লসের সূত্র মতে VT ইজ ইকুয়াল আমরা কত লিখতে পারি? V0 × 273 প্লাস T ডিভাইডেড বাই 273। এখানে একটু আগেই দেখলাম T ইজ ইকুয়াল টু যখন -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তখন এখানে আয়তনটা কত হয়েছে? শূন্য হয়েছে। বুঝতে পারছো? এখন আমাকে এখান থেকেই পরম তাপমাত্রা স্কেলটা ব্যাখ্যা করতে হবে। দেখো এখানে আমি ব্যাখ্যা করছি, তোমরা এই কথাগুলি এখানে লিখে দিবা। অর্থাৎ -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে শূন্য হয় বা বিলুপ্তি ঘটে, তাই -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে সর্বনিম্ন তাপমাত্রা রূপে গণ্য করা হয়, যাকে বলা হয় থেকে পরম শূন্য তাপমাত্রা। পরম শূন্য তাপমাত্রা অর্থাৎ -273 ডিগ্রি সেলসিয়াসকে শূন্য হিসাবে ধরে তাপমাত্রা পরিমাপের যে নতুন স্কেল উদ্ভাবন করা হয়েছে। এই তাপমাত্রার প্রতি ডিগ্রির বিভাগ সেলসিয়াস বা সেন্টিগ্রেড স্কেলের বিভাগের সমান। এই স্কেলকে তাপমাত্রার পরম স্কেল বলা হয় থেকে। সেলসিয়াস স্কেলের তাপমাত্রাকে T ডিগ্রি T এবং পরম স্কেলের তাপমাত্রাকে ক্যাপিটাল T দ্বারা নির্দেশ করা থেকে। যেহেতু পরম শূন্য তাপমাত্রার সংজ্ঞা অনুসারে কি বলতো? 0 কেলভিন ইজ ইকুয়াল টু কত বলতো? -273 ডিগ্রি সেলসিয়াস। দেখো এখানে কিন্তু আমরা একটা হলো কেলভিন স্কেল নিয়েছি, দ্বিতীয়টা হচ্ছে সেলসিয়াস স্কেল নিয়েছি। এখানে আমরা পাশাপাশি টেম্পারেচারটা কম্পেয়ার করে দেখাইছি। তোমরা জানো যে হলো এই যে এতটুকুর ভিতরে যা দেখতে পাচ্ছ এটা হলো তোমার সেলসিয়াস স্কেলের সাথে কেলভিন স্কেলের সম্পর্ক। এটা বুঝতে পারছো? T ডিগ্রি সেলসিয়াস ইজ ইকুয়াল টু কত বলতো? 273 প্লাস T কেলভিন হবে। তোমরা কিন্তু এখানে পরম তাপমাত্রা স্কেল যখন ব্যাখ্যা করবে অবশ্যই তোমাদেরকে এখানে দুইটা স্কেল তোমরা দিবে, একটা হলো কেলভিন স্কেল দিবে আর একটা হলো সেলসিয়াস স্কেল দিবে। বুঝতে পারছো? তোমরা যদি অ্যাসাইনমেন্টে ফুল মার্কস পেতে চাও অবশ্যই কিন্তু এই দুটো স্কেল তোমাকে ড্র করতেই হবে। বুঝতে পারছো? দেখো সেলসিয়াস স্কেলের যদি লক্ষ্য করো, দেখো 100 ডিগ্রি সেলসিয়াস তখন আমার কেলভিন স্কেলের টেম্পারেচার কত বলতো? 373 কেলভিন। বুঝতে পারছো? যখন আবার দেখো সেলসিয়াস স্কেলে 0 ডিগ্রি সেলসিয়াস তখন কত বলতো? কেলভিন স্কেলে 273 কেলভিন। আবার যখন সেলসিয়াস স্কেলে -273 ডিগ্রি সেলসিয়াস তখন কেলভিন স্কেল কত হচ্ছে বলতো? 0 হচ্ছে। বুঝতে পারছো? এটাই আমি এখানে লিখে রাখছি। জাস্ট এটা এখানে আমি ফিগার দিয়ে এটা বুঝাইছি আর এখানে এটা আমি তোমাকে কি করছি বলতো? থিওরি লিখে রাখছি। আশা করি তোমরা বুঝতে পারছো এটা। তারপরে দেখো কিছু কথাবার্তা এখানে লিখতে হবে যেটা লিখে রাখছি। সুতরাং পরম তাপমাত্রা স্কেল বা কেলভিন স্কেলে কোনো তাপমাত্রার সেলসিয়াস স্কেলের মান অপেক্ষা 273 মানে বেশি হয় থেকে। সেলসিয়াস স্কেলের তাপমাত্রার সঙ্গে 273 যোগ করলে কেলভিন স্কেলের তাপমাত্রা পাওয়া যায়। উল্লেখ্য কেলভিন স্কেলের তাপমাত্রা ঋণাত্মক মান হয় না। বুঝতে পারছো? এটা তাহলে আমাদের ক নাম্বার প্রশ্নের সমাধান ছিল। এই প্রশ্নটা আমি তোমাদেরকে যেভাবে লিখে দিছি তোমরা যদি ঠিক একইভাবে লিখো তাহলে কিন্তু তোমরা এই অ্যাসাইনমেন্টে ফুল মার্কসটা পেয়ে যাবে। তবে একটা বিষয় খেয়াল করবা, যেহেতু তোমরা অনেকেই আমার টিউটোরিয়ালটা ফলো করবে, তোমরা একটু থিওরিগুলো একটু আলাদাভাবে তোমাদের বই দেখে, যেমন তোমরা হাজারি স্যারের বই দেখবা অথবা তোমরা ফিজিক্সের দেখবা, তোমাদের গ্যাসের একটা চ্যাপ্টার আছে সেখান থেকে এই থিওরিগুলা তোমাদের ব্যাখ্যা করা আছে, সেখান থেকে তোমরা একটু হেল্প নিতে পারো। আমার এখান থেকে পুরোটা ধারণা নিলে এখান থেকে তোমরা নিজেরা একটু আলাদাভাবে লিখবা, কারণ তোমাদের ইনস্ট্রাকশন দেওয়া আছে যে কারো অ্যাসাইনমেন্ট কপি করা যাবে না। সুতরাং তোমাদেরকে নিজে থেকে লিখতে হবে। তোমরা এখান থেকে ধারণা নিবে এবং ধারণা নেওয়ার পরে তোমরা এখান থেকে নিজে থেকে লিখবে। বুঝতে পারছো? আর এই ফিগার দুটা কিন্তু অবশ্যই দিবা। দেখো খ নাম্বার প্রশ্নটা আমরা এখন সমাধান করবো। খ নাম্বার প্রশ্নে কি বলা আছে? গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্যসমূহ উল্লেখ করো এবং এসটিপিতে এক অণু কার্বন ডাইঅক্সাইড গ্যাসের গতিশক্তি হিসাব করো। তাহলে দেখো প্রথমে আমি গ্যাসের অণুসমূহের স্বীকার্যগুলো এখানে লিখে রাখছি। তাহলে এই স্বীকার্যগুলো নিম্নরূপে আমি এখানে তোমাদের
তোমাদের বলতেছি এবং বুঝাই দিচ্ছি। দেখো, সকল গ্যাস অণুর সমন্বয়ে গঠিত। একটি গ্যাসের সকল অণু সদৃশ এবং একটি গ্যাসের অণু অন্য গ্যাসের অণু থেকে ভিন্ন। এই কথাটার অর্থ হচ্ছে একটা গ্যাসের সকল অণুই একই হবে, কিন্তু আলাদা আলাদা গ্যাসের অণুগুলো কি হবে বলতো, ভিন্ন হবে। 2 নম্বর স্বীকার্য বলা হচ্ছে গ্যাসের অণুগুলোর আকার এদের মধ্যবর্তী দূরত্বের তুলনায় অতি নগণ্য। 3 নম্বর স্বীকার্য বলা হচ্ছে গ্যাসের অণুগুলো কঠিন, স্থিতিস্থাপক, সদৃশ, গোলক বিশেষ এবং অণুগুলো নিজেদের মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল নেই, এদের সম্পূর্ণ শক্তি গতিশক্তি। 4 নম্বর স্বীকার্য বলা হচ্ছে গ্যাসের অণুগুলো এলোমেলোভাবে গতিতে গতিশীল এবং এগুলো নিউটনের গতিসূত্র মেনে চলে। অণুগুলোর সকল দিকে গতিশীল এবং এদের বেগের মান বিভিন্ন। অণুগুলো 5 নম্বর স্বীকার্য বলা যায় অণুগুলো নিরবিচ্ছিন্নভাবে একে অপরকে সাথে এবং আধারের দেয়ালের সাথে সংঘর্ষে লিপ্ত হচ্ছে এবং দুটি সংঘর্ষের মধ্যবর্তী সময় একটি অণু সরলরেখায় চলে এবং এই সংঘর্ষের মধ্যবর্তী সময়ে একটি অণু যে দূরত্ব অতিক্রম করে তাকে মুক্ত পথ বলা হয়ে থাকে। 6 নম্বর স্বীকার্য হচ্ছে একটি সংঘর্ষে যে সময় ব্যয় হয় তা দুটি সংঘর্ষের মধ্যবর্তী সময়ের তুলনায় অতি নগণ্য। 7 নম্বর বলা হচ্ছে সংঘর্ষগুলো সম্পূর্ণ স্থিতিস্থাপক হয়ে থাকে। আশা করি তোমরা স্বীকার্যগুলো বুঝতে পারছো। আর এই স্বীকার্যগুলো তোমাদের দেখবে হাজারি স্যারের বই, তারপর ফিজিক্সের তোমরা যদি তপন স্যারের বই দেখো বা ইসাক স্যারের বই দেখো, সেখানেও কিন্তু এই স্বীকার্যগুলো দেওয়া আছে। তোমরা তোমাদের নিজেদের মতো করে এগুলো লিখবা। তারপরে দেখো, আমরা পরবর্তী যে ম্যাথ ছিল সেই ম্যাথটা সলভ করবো। এই ম্যাথটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট একটা ম্যাথ। তোমরা সবাই এই ম্যাথে একটা বিষয় ভুল করো, যেটা আমি তোমাদেরকে ধরিয়ে দিব এবং সঠিকভাবে বুঝাই দিব যে কেন এটা হলো। আমাদের যে ম্যাথটা রয়েছে অনেক ইম্পর্ট্যান্ট একটা ম্যাথ। দেখো, বলা হয়েছে এসটিপিতে এখনো কার্বন ডাইঅক্সাইড গ্যাসের গতিশক্তি হিসাব করতে বলা হয়েছে। দেখো, এসটিপিতে কার্বন ডাইঅক্সাইডের গ্যাসের তাপমাত্রা তাহলে কত হবে, 273 কেলভিন। মোলার গ্যাস ধ্রুবক আর ইজিক্যাল টু 8.314 জুল পার কেলভিন পার মোল হবে। এখানে জুল কিন্তু বাদ পড়ছিল, আমি কিন্তু পরে দিয়ে দিলাম। অ্যাভোগাড্রোর সংখ্যা Na ইকুয়াল 6.023 ইন্টু 10⁻23 মলিকুলস পার মোল। আর কার্বন ডাইঅক্সাইডের অণুর সংখ্যা দেখো, ক্যাপিটাল N ইকুয়াল 1। দেখো, এখানে অণুর সংখ্যা কিন্তু 1 দেওয়া আছে, বুঝতে পারছো? তোমরা সবাই অনেকে এটা কিন্তু ভুল করো। দেখো, দেন এখন আমাদের কি করতে হবে, গতিশক্তি আমরা ইকুয়াল আমরা জানি 3/2 nRT। এখানে N ইকুয়াল আমরা লিখতে পারি N/Na। এই যে ক্যাপিটাল Na দেখতেছো, এটা কোনো গ্যাসের অণু পরমাণু আয়নের সংখ্যা, আর এই যে N এটা যেটা আছে সেটা হলো অ্যাভোগাড্রোর সংখ্যা। যেহেতু অণুর সংখ্যা N ইকুয়াল 1 দেওয়া আছে, দেখো 3/2 এখানে লিখলাম। আর অণুর সংখ্যা N এর ভ্যালু কত, 1, আর 8.314, আর টিটার কত হবে বলো তো, 273 ডিভাইডেড বাই দেখো অ্যাভোগাড্রোর সংখ্যা। বুঝতে পারছো? এটা যদি আমরা ক্যালকুলেটরে ক্যালকুলেশন করি তাহলে পাবো 5.653 ইন্টু 10⁻21 জুল পার মলিকুলস। আশা করি তোমরা প্রবলেমটা বুঝতে পারছো। তোমরা অনেকেই কিন্তু কি করো জানো, এই যে 3/2 nRT, এখানে অণুর সংখ্যা 1 দেওয়া আছে দেখে তোমরা N এর ভ্যালুটা কি করো, 1 বসাও, যার কারণে তোমাদের ম্যাথটা কিন্তু ভুল হয়ে থাকে। অনেকেই কিন্তু দেখবে N ইকুয়াল 1 দিয়ে করাই দিচ্ছে, এটা কিন্তু ভুল হবে। কারণ আমরা জানি N ইকুয়াল N/Na, এই সূত্রটা তোমাকে বসিয়ে ম্যাথটা সলভ করতে হবে, তাহলে তোমরা সঠিক অ্যান্সার পাবা। তাহলে দেখো, আজকের আমাদের গ নাম্বার প্রবলেমটা সলভ করতে হবে। গ নাম্বার একটা ম্যাথের প্রবলেম, এটা হলো ডাল্টনের আংশিক চাপ সূত্র দিয়ে করতে হবে। দেখো, প্রশ্নটা আগে আমরা পড়ে নিই। দেখো, স্থির তাপমাত্রায় 1 লিটার আয়তনের সিলিন্ডারে 1 অ্যাটমোস্ফিয়ার চাপে 400 মিলিলিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাস আছে এবং 750 মিলিলিটার মার্কারি চাপে 500 মিলিলিটার নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস আছে এবং 103.64 কিলো প্যাসকেল চাপে 600 মিলিলিটার মিথেন গ্যাসকে মিশ্রিত করা হলে প্রত্যেক গ্যাসের মোল ভগ্নাংশ নির্ণয় করতে বলা হয়েছে। বুঝতে পারছো? তোমাকে এখান থেকে মোল ভগ্নাংশ, আংশিক চাপ, মোট চাপ এগুলো বের করতে হবে। এখন দেখো, এই কোশ্চেনে কিন্তু তোমাকে চাইছে আসলে মোল ভগ্নাংশ বের করতে হবে। এখন যদি তুমি মোল ভগ্নাংশ বের করতে গেলে তোমার আংশিক চাপ লাগবে, তারপরে মোট চাপ লাগবে, দেন তারপর তুমি মোল ভগ্নাংশ পাবে। এখন যদি তুমি আংশিক চাপ যদি বের করে রাখো তাহলে সেটার জন্য হয়তো 1 মার্ক পাবা। তারপরে যদি তুমি মোট চাপ বের করো তার জন্য 2 মার্ক পাবা। আর যদি এই সবগুলাই যদি তোমার সঠিক হয়ে থাকে, আংশিক চাপ বা মোট চাপ বের করার মান ভ্যালুগুলো যদি সঠিক হয়ে থাকে তাহলে এর জন্য হয়তো 3 মার্ক পাবা, আর মোল ভগ্নাংশ বের করার জন্য তাহলে আরেকটা মার্ক পাবা, দিয়ে টোটাল তাহলে 4 মার্ক পেয়ে যাবা। বুঝতে পারছো? তাহলে সবগুলো স্টেপ কিন্তু তোমাকে খুব ভালোভাবে সলভ করতে হবে। তাহলে দেখো, আমার প্রশ্নে যেটা দেওয়া আছে সেটা লিখে নিলাম। মিশ্রণের পূর্বে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের চাপ দেখো 1 অ্যাটমোস্ফিয়ার দেওয়া আছে, এখান থেকে P1 = 1 অ্যাটমোস্ফিয়ার লিখলাম। আয়তন দেখো মিলিলিটারে ছিল, আমরা এখান থেকে লিটারে কনভার্ট করছি। বুঝতে পারছো? নাইট্রোজেন ডাইঅক্সাইডের গ্যাসের চাপ P2 = এটাও আমরা কি করছি বলতো, অ্যাটমোস্ফিয়ারে কনভার্ট করছি, আর আয়তনটা কি করছি বলতো, লিটারে কনভার্ট করে নিয়েছি। একইভাবে মিথেন গ্যাসের আয়তনটাও এখানে কি করছি, কিলো প্যাসকেলে ছিল, অ্যাটমোস্ফিয়ারে নিয়ে নিয়েছি, এবং এর যে আয়তনটা, এই আয়তনটাও আমরা কি করছি বলতো, লিটারে এককে নিয়ে নিয়েছি। এখন দেখো,
এটা আমরা কি বের করলাম বলো তো, জাস্ট আমাদের প্রশ্নে যেটা দেওয়া ছিল সেটা আমরা এখানে লিখে নিলাম। এখন তোমাকে যেটা করতে হবে আংশিক চাপ বের করতে হবে। তাহলে দেখো আংশিক চাপ বের করতে গেলে আগে তোমাকে মোট আয়তন লাগবে। দেখো মোট আয়তন দেওয়া আছে 1 লিটার, তাহলে এখান থেকে কার্বন ডাইঅক্সাইডের আংশিক চাপ ইকুয়াল আমরা লিখতে পারবো P1 V1 ডিভাইডেড বাই ক্যাপিটাল V, যেটা মিশ্রণের আয়তন বা সিলিন্ডারের আয়তন। তাহলে P1 কত বলতো কার্বন ডাইঅক্সাইডের চাপ 1, V1 কত বলতো কার্বন ডাইঅক্সাইডের আয়তন ডিভাইডেড বাই টোটাল আয়তন ইজ ইকুয়াল টু, তাহলে কার্বন ডাইঅক্সাইডের আংশিক চাপ পাইলাম 0.4 অ্যাটমোস্ফিয়ার। একইভাবে দেখো নাইট্রোজেন ডাইঅক্সাইডের আংশিক চাপ পাবো P2 V2 ডিভাইডেড বাই V। P2 কি বলতো নাইট্রোজেন ডাইঅক্সাইডের চাপ, V2 কি বলতো নাইট্রোজেন ডাইঅক্সাইডের আয়তন ডিভাইডেড বাই Vটা হচ্ছে সিলিন্ডারের আয়তন। ক্যালকুলেট করে আমরা পেলাম 0.495 অ্যাটমোস্ফিয়ার। তখন মিথেন গ্যাসের আংশিক চাপ P3 V3 ডিভাইডেড বাই V। P3 হচ্ছে মিথেন গ্যাসের চাপ যেটা তোমার প্রশ্নে দেওয়া আছে, এবং আয়তন হলো V3 যেটা এটাও তোমার প্রশ্নে দেওয়া আছে। তাহলে এটা ক্যালকুলেশন করে আমরা পাইলাম 0.6138 অ্যাটমোস্ফিয়ার। তাহলে দেখো এখন পাত্রের মোট চাপ কত হবে বলো তো, মোট চাপ হবে সবগুলো গ্যাসের আংশিক চাপের যোগফলের সমান। তাহলে এখান থেকে আমরা যোগ করলে পাবো 1.5088 অ্যাটমোস্ফিয়ার। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এখন দেখো আমরা কিন্তু আংশিক চাপ বের করছি, মোট চাপ বের করছি, এখন আমাদেরকে মোল ভগ্নাংশ বের করতে হবে। এখন দেখো আমরা জানি আংশিক চাপ ইজ ইকুয়াল মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। তাহলে মোল ভগ্নাংশ ইকুয়াল টু কত হবে বলো তো, আংশিক চাপ ডিভাইডেড বাই মোট চাপ। তাহলে দেখো কার্বন ডাই অক্সাইডের মোল ভগ্নাংশ ইকুয়াল লিখতে পারবো কার্বন ডাই অক্সাইডের আংশিক চাপ ডিভাইডেড বাই মোট চাপ। তাহলে এখানে কার্বন ডাইঅক্সাইডের আংশিক চাপ কত 0.4 ডিভাইডেড বাই মোট চাপ 1.5088। এটা সলিউশন করলে আমরা পাবো 0.265। একইভাবে নাইট্রোজেন ডাইঅক্সাইডের মোল ভগ্নাংশ ইকুয়াল আমরা লিখতে পারবো নাইট্রোজেন ডাইঅক্সাইডের আংশিক চাপ ডিভাইডেড বাই পাত্রের মোট চাপ। তাহলে এখান থেকে মিথেনের মোল ভগ্নাংশ হবে কি বলতো, মিথেনের আংশিক চাপ ডিভাইডেড বাই পাত্রের মোট চাপ। তাহলে এটা হলো আমাদের মোল ভগ্নাংশ, এটাই হলো আমাদের অ্যান্সার। তাহলে এভাবে যদি তোমরা লিখো তাহলে কিন্তু তোমরা ফুল মার্কস পেয়ে যাবা। এখন দেখো আমরা আমাদের আজকের অ্যাসাইনমেন্টের লাস্ট প্রবলেমটা সলভ করব। লাস্ট প্রবলেমে বলা আছে আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাসের বৈশিষ্ট্য উল্লেখ এবং মোলার গ্যাস ধ্রুবকের মাত্রা নির্ণয় করো। তাহলে দেখো প্রথমেই আমাকে আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাসের বৈশিষ্ট্যগুলো লিখতে বলা হয়েছে। তাহলে আমরা প্রথমেই আদর্শ গ্যাসের বৈশিষ্ট্য সমূহ লিখে নিব। দেখো আদর্শ গ্যাসের বৈশিষ্ট্য কি কি, এই গ্যাস সমূহ সব অবস্থায় বয়েল চার্লসের সূত্র মেনে চলে। আদর্শ গ্যাসের অণুসমূহের মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ নেই। আদর্শ গ্যাসের অণুসমূহের মোট আয়তন গ্যাস দ্বারা দখলকৃত আয়তনের তুলনায় অতি নগণ্য বা এই হিসাবে গণ্যই করা হয় না। আদর্শ গ্যাসের অভ্যন্তরীণ শক্তি আয়তনের উপরে নির্ভরশীল নয়। সমীকরণ আদর্শ গ্যাসসমূহ আদর্শ গ্যাস সমীকরণ PV ইকুয়াল nRT এটি মেনে চলে। আদর্শ গ্যাসের বেলায় সংকোচনশীলতা গুণাঙ্ক Z ইকুয়াল 1 হয়ে থাকে। এখন আমরা দেখবো বাস্তব গ্যাসের বৈশিষ্ট্য সমূহ। বাস্তব গ্যাসের বৈশিষ্ট্য কি, দেখো এই গ্যাসসমূহ বাস্তবে পাওয়া যায় এবং এই গ্যাসসমূহ সঠিকভাবে কি করে না বলতো, গ্যাস সূত্রসমূহ মেনে চলে না। বাস্তব গ্যাসসমূহের মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল বিদ্যমান থাকে। বাস্তব গ্যাসসমূহের অণুসমূহের মোট আয়তন গ্যাস দ্বারা দখলকৃত আয়তনের তুলনায় নগণ্য নয়, সুতরাং এটাকে কি করা হয় বলতো, গণ্য করা হয়ে থাকে। বাস্তব গ্যাসের ভ্যান ডার ওয়ালস সমীকরণ P প্লাস N স্কয়ার ডিভাইডেড বাই দেখো V স্কয়ার হবে। এটা কিন্তু V2 লেখা ছিল, V2 না, এটা হবে কি বলতো V স্কয়ার হবে ইন্টু V মাইনাস NV ইকুয়াল nRT। এই সূত্রটা মেনে চলে। তারপরে দেখো বাস্তব গ্যাসের অভ্যন্তরীণ শক্তি গ্যাসের আয়তনের উপরে নির্ভরশীল। বাস্তব গ্যাসের বেলায় সংকোচনশীলতা গুণাঙ্ক Z এর মান হাইড্রোজেন ও হিলিয়ামের বেলায় 1 অপেক্ষা বেশি এবং কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন ডাই অক্সাইড, অক্সিজেন, মিথেনের বেলায় 1 থেকে কম হয়ে থাকে। অর্থাৎ PV বাই RT ইকুয়াল Z নট ইকুয়াল 1। এটা আদর্শ গ্যাসের ক্ষেত্রে যখন 1 ছিল, কিন্তু বাস্তব গ্যাসের বেলায় এটা কখনোই 1 হয় না। কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন ডাই অক্সাইড, অক্সিজেন, মিথেনের ক্ষেত্রে 1 এর চাইতে কম হয়, আর হাইড্রোজেন আর হিলিয়ামের বেলায় 1 এর চাইতে বড় হয়ে থাকে। এই প্রশ্নের আরেকটা পার্ট ছিল, সেটি হলো মোলার গ্যাস ধ্রুবকের মাত্রা নির্ণয় করতে বলা হয়েছিল। দেখো PV ইকুয়াল nRT, R ইকুয়াল PV বাই NT। তাহলে P মানে কি বলতো চাপ, V মানে আয়তন, N মানে মোল সংখ্যা, T মানে টেম্পারেচার। আবার দেখো এই চাপ P ইকুয়াল আমরা কি লিখতে পারবো বলতো, F বাই N, বল বাই ক্ষেত্রফল, আয়তন মোল ইন্টু টেম্পারেচার, সেটাই রাখলাম এখানে। এখন দেখো বল ইন্টু দৈর্ঘ্য লেখা হয়েছে। আয়তন মানে কি বলতো, আয়তন মানে কি দৈর্ঘ্যের উপরে কি কিউব না, আর ক্ষেত্রফল মানে কি বলতো দৈর্ঘ্যের উপরে স্কয়ার না। তাহলে দেখো আয়তন ডিভাইডেড বাই যেহেতু ক্ষেত্রফল আছে, তাহলে কি হবে, এই দৈর্ঘ্য কিউব দৈর্ঘ্য স্কয়ার আছে, কেটে গেলে কি থাকে, বল ইন্টু দৈর্ঘ্য থাকে না, আর নিচে কি থাকে, মোল ইন্টু টেম্পারেচার তাপমাত্রা থাকে। তাহলে বল ইন্টু দৈর্ঘ্য মানে কি বলতো F ইন্টু S ইকুয়াল টু কি বলতো আমার কাজ না, W কাজ না। তাহলে কাজ ডিভাইডেড বাই মোল ইন্টু টেম্পারেচার, অর্থাৎ আর এর মাত্রাটা হবে কাজ পার মোল পার তাপমাত্রা। বুঝতে পারছো? তাহলে এটাই হলো আমাদেরকে মোলার গ্যাস ধ্রুবকের তাৎপর্য বা মাত্রা। আজকের টিউটোরিয়ালটি এই পর্যন্তই। আজকের টিউটোরিয়ালে আমরা কেমিস্ট্রির 3rd উইকের যে অ্যাসাইনমেন্টের প্রবলেমগুলো ছিল সেগুলো আমরা সলভ করলাম।
তোমরা আমাদের এই অ্যাসাইনমেন্টের প্রবলেমগুলো 100% কারেক্ট, কোনো ভুল নেই। আমাদের এই টিউটোরিয়ালটা ফলো করে তোমরা অ্যাসাইনমেন্টগুলো কমপ্লিট করো। আর আজকের অ্যাসাইনমেন্টের যে প্রবলেমগুলো আমি তোমাদের সমাধান করে দিলাম, সেগুলো যদি তোমরা না বুঝে থাকো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিবে। ইনশাল্লাহ আমি আগামী টিউটোরিয়ালে সেগুলো তোমাদেরকে আবার নতুন করে বোঝানোর চেষ্টা করব। আর তোমরা যদি একইভাবে ম্যাথ, ফিজিক্স, সায়েন্সের আরও যে সাবজেক্টগুলো রয়েছে, আর্টস, কমার্সের যে সাবজেক্টগুলোর উপরে যদি তোমরা অ্যাসাইনমেন্টের যে সলিউশনগুলোর টিউটোরিয়াল পেতে চাও, তাহলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিবে। আমি ইনশাল্লাহ আগামী দিনগুলোতে তোমাদের অ্যাসাইনমেন্টের প্রবলেমগুলোর সঠিক সলিউশনের উপরে টিউটোরিয়াল আপলোড করব। ভালো থেকো, সুস্থ থেকো। ইনশাল্লাহ আগামী টিউটোরিয়ালে আবারও দেখাবে নতুন কোনো টপিকস নিয়ে।